এবং সাঁই করে চলে গেল। চৈতি স্তম্ভিত হয়ে রইল, মাথার মাঝে কিছুই ঢুকছে না তার, যেন ট্রমায় আছে সে। কিছুতেই বুঝতে পারছে না সামান্য নিউজ এজেন্সির একটা কর্মচারীর গায়ে হাত তোলায় তার জানটাই চলে গিয়েছিল প্রায়। সেই ব্যক্তি ছোট ছোট বরফ টুকরো ছোট একটা বলে করে নিয়ে এলো শ্যামা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের গালটা একবার দেখে নিল। ফোলা ফোলা 5 আঙ্গুলের লাল দাগ, হালকা। শ্যামা সযত্নে বরফের টুকরো গালে ঘষতেই ব্যথা অনুভব করল। দাঁতে দাঁত খিচিয়ে সরিয়ে ফেলল যখন তখন। এই মুহূর্তে তার মার কথা বড্ড মনে পড়ছে। ছোটবেলায় যখন শ্যামা ছুটোছুটি করে ব্যথা পেত, তার মা কত যত্ন করে ওষুধ লাগিয়ে দিত। কখনো মাথায় আঘাত পেলে এভাবে বরফের টুকরো নিয়ে মাথায় ঘষে দিত, কিন্তু তখন এতটা ব্যথা অনুভব হতো না। অথচ এখন শ্যামা নিজের ব্যথাকে নিজেই স্পর্শ করছে আর মরিচের মতো জ্বালা করছে। শ্যামা এক পলক আয়নাই দেখে নিল, তারপরই মনে মনে ছক কেটে ফেলল চৈতিকে সে দাঁতে নয় বাতে বাড়ি দেবে। চৈতির কিছু ছবি আছে এখনো শ্যামার কাছে। হৃদের কোলে বসে কিস করছিল হৃদকে, যদিও হৃদের চেহারা স্পষ্ট, কিন্তু চৈতি বড় ট্রলের শিকার হবে ভেবেই পাকা হাসলো শ্যামা। পরক্ষণে আবার দাঁত খিচিয়ে চোখ বুজে চেপে ধরলো পাথরের টুকরো, কিন্তু এবারও সে ব্যর্থ হলো। ব্যথায় কুকি অস্পষ্ট স্বরে ডাকলো, মা। অনেকক্ষণ ধরেই দরজার সামনে দাঁড়িয়ে ইজান সবটুকু কাজ পর্যবেক্ষণ করলো শ্যামার। মেয়েটা ব্যথায় কুচকে যাচ্ছে বারবার। হুট করে ইজানের বড্ড মায়া লাগতে লাগলো মেয়েটার উপর। সে ধিমি পায়ে এগিয়ে গেল শ্যামার দিকে। শ্যামা এখনো বন্ধ চোখ জোড়া কুচকে আছে, ঘন ঘন শ্বাস ছাড়ছে। ইজান অপলক দৃষ্টি তাকিয়ে আছে শ্যামার দিকে। মসৃণ মুখখানায় লাল দাগেও শ্যামার সৌন্দর্য কম হয়নি। কপালে ছোট ছোট চুলগুলো বড্ড আদুরে লাগছে। শ্যামার গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো কাঁপছে। সব মিলিয়ে এই মুহূর্তে ভয়ার্ত অপসরী লাগছে। ইজানের বড্ড লোভ হলো। মেয়েটা আদুরে ছোট ছোট চুলগুলো গুছিয়ে কানের পেছনে করে দিল। বরফের বোল থেকে এক টুকরো বরফ তুলে তার পকেট থেকে রুমাল বের করে ভরে নিয়ে সযত্নে লাগিয়ে দিতে লাগলো শ্যামার গালে। একটা উষ্ণ অনুভূতি সারা শরীর ছুঁয়ে গেল শ্যামার। ইজানের দিকে হকচকিয়ে তাকালো, চোখে বিস্ময়। উদাসীন ও অনুভূতিহীন গম্ভীর দৃষ্টিতে আজ যেন কিছু বলছে। শ্যামা তাই পড়ার চেষ্টা করছে। ইজান আলতো হাতে বারবার বরফের টুকরো স্পর্শ করছে গেল, কিন্তু এবার ব্যথা অনুভব করল না শ্যামা। করতেই বা কিভাবে? এই মিস্ট্রিয়াস অ্যারোগ্যান্ট ছেলেটা তাকে যত্ন করছে, আদৌ বিশ্বাস হওয়ার কথা? শ্যামা ঠোঁট নাড়ল। মিস্টার ইজহান, আমি। কথার মাঝে ঠোঁটের উপর তর্জনী আঙ্গুল চেপে ধরল ইজান। নরম আওয়াজে বলল, ডোন্ট টক। শ্যামা এবার কি কর্তব্য বিমূঢ়। বড় বড় চোখে চেয়ে দেখল শুধু। মিস্টার ইজান মুচকে হাসল। এ প্রথম তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি দেখতে পেল শ্যামা। অপলক দৃষ্টি তাকিয়ে রইল পুঙ্খানুপুঙ্খভাবে। এত সুন্দর হাসতে পারেন উনি? পিনপত নীরবতা ঘরময়। একটা ক্ষুদ্র জিনিস বলেও যেন শব্দ হবে মারাত্মকভাবে। ঠিক তখনই একটা অভাবনীয় কাজ করে বসল ইজান। শ্যামার খুব কাছে এসে ব্যথা পাওয়া গালে তার নরম চিকন ঠোঁট স্পর্শ করল, সাথে সাথে দুহাত মুঠ করে ধরল, বন্ধ করে ফেলল চোখ জোড়াও। ভয়ানকভাবে বুক ওঠানামা করতে লাগলো, ঘন ঘন পড়ল শ্বাস। মিস্টার ইজান আরও এগিয়ে এলেন, দু হাতে কোমর চেপে ধরে মিশিয়ে নিলেন শ্যামাকে নিজের সাথে। ছোট ছোট অসংখ্য চুমু খেলেন ঘাড়ে গলায়। এবার তার স্পর্শে শ্যামা হারিয়ে যেতে চাইল। অস্পষ্ট স্বরে বলল, মিস্টার ইজহান, কি করছেন? ইজান আবারও ঠোঁটের উপর আঙ্গুল ছুঁয়ে চুপ করিয়ে দিল। বড্ড অবাক হলো। আজ তার স্পর্শে কোনো যন্ত্রণা নেই, জোর জবরদস্তি নেই। শ্যামা তার প্রতিটি স্পর্শ ভালোবাসা পাচ্ছে, শান্তি পাচ্ছে, হারিয়ে যেতে চাইছে। এবার ইজান ওকে কোলে তুলে নিল, পা বাড়ালো বিছানায়। সেদিন রাতে আবার মেতে উঠল আদিম খেলায়। তবে আজ এখানে কষ্ট নেই, সুখ আর সুখ। পরের দিন সকালে শ্যামা আগেই ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ইজান তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমন্ত ইজানকে কতটা নিষ্পাপ লাগছে, যেন সদ্য ফোটা গোলাপ। ঘুমাতো মুখটার একটা ছবি অবশ্যই তুলে নিতে ভুলল না শ্যামা। রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ইজানকে পেল না। এতে সে খুশিই হয়েছে। আজ ইজানের সামনে পড়লে হয়তো লজ্জায় লাল হতে হতো বারবার। এসব ভেবে ব্যাগপত্র গুছিয়ে সে নিচে নেমে আসে। টেবিলের উপর সাজানো খাবারগুলো থেকে শুধু একটা ডিম আর 2 পিস রুটি খেয়ে জুসটুকু খেয়ে নিল সে। জুসটুকু বেশি খেতে পারল না, এতটা ঝাঁঝালো আর কেমন যেন টেস্ট। শ্যামা ফেলে দিল এবং পানি খেয়ে বেরিয়ে এলো। বাসে চেপে চলে এলো অফিসে। অফিসের ভেতর ঢুকতেই ফুসুর ফাসুর করতে লাগলো তার কলিগরা। শ্যামা আর চোখে তাকিয়ে জাহিদের পাশে বসে পড়ল। তখন জাহিদ খুশি খুশি মনে বলল, মামা, তোর হয়ে আমি কিন্তু একটা রিভেন্স নিয়ে ফেলাইছি। এবার ট্রিট কখন দিবে? কিসের রিবেলস? তোরে কাল যদি থাপড় মেরেছিল তার প্রতিশোধ। শ্যামা বড় বড় চোখ করে বলল, তুই তো ছিলি না, জানলি কেমনে?
তুমি না বললেও এই জাহিদ সবই জানে। শ্যামা জাহিদের মাথায় চাটি মেরে বলল। ভাব কম দেখাও, সত্য কও। শ্যামার চাটি মারা জায়গায় জাহিদ হাত বুলাতে বুলাতে বলল। মারুস কেন মামা? কইতেছি তো, দারুণ চাচা বললো আমি ঢুকতেই। ও হো, তা কি রিভেন্স নিছো? জাহিদ ফেসবুকে লগ ইন করলো, যেখানে একটা ফেক পেজে একটা ভিডিও ছাড়া হয়েছে। তার উপরে নারেশন ছিল এমন: নায়িকা চৈতির কীর্তিকলাপ ফাঁস করায় এক রিপোর্টারের উপর করল হামলা, পরপর দুটো চড় দিয়ে ক্ষান্ত না উনি, বরং শাসিয়ে গেছেন, হুমকি ধামকিও দিয়েছেন। শ্যামা অবাক হয়ে চেয়ে রইল, আটকে ওঠার মতো বলল। মামা, তুই কি করছস এইটা? কি করছে? তুই সাপের লেজে পা দিছস। তুই জানোস না এরপরে এই মাইয়া আরো বাড়বো। তুই জানোস না এই মাফিয়ার গফ কখন কি করে বসে। তার উপর তুই আমার আইডেন্টি এই রিক্সালা যাই না যাইব। শ্যামার কপালে হাত। জাহিদ বলল। তোর আইডেন্টিটি চাই না, ওই বেটার কি লাভ? তুই বুঝবি না। শ্যামা চিন্তায় পড়ে গেল। এদিকে ভিডিও ভাইরাল হয়ে গেল, ভাইরাসের মতো ছড়িয়ে গেল দ্রুত। চৈতির ফ্যান ফলোয়ার তার পেজ থেকে থু থু করতে লাগলো। এসব এত জলদি হয়ে গেল যে চৈতির নতুন যুক্তবদ্ধ হওয়া মুভিগুলো তার হাত থেকে যেতে লাগলো। ফেসবুকে এখন হট টপিক হয়ে দাঁড়িয়েছে। চৈতির কমেন্ট বক্সে ঝড় তুলেছে। কেউ কেউ বলছে, একজন রিপোর্টারকে মারার সাহস কি করে হয়? আরেকজন লিখেছে, রিপোর্টারের কাছে মাফ চাইতে হবে। তো আবার চৈতির পক্ষ নিয়ে আবার কেউ কেউ বলছে, রিপোর্টাররা যা ইচ্ছে তাই লেখে, একদম ঠিক করেছে চৈতি। তখনই আরেকজন বলে, আরও দুটো থাপ্পড় দেওয়া উচিত ছিল। এসব কমেন্ট পড়ে শ্যামা হতভম্ব। তখনই শান্তনু এসে হন্তদন্ত হয়ে দাঁড়ালো, রাগে কিনমির করে বলল। এসব তোমরা করেছো তাই না? জাহিদ না বুঝার ভান করে বলল, কি করছে আমরা স্যার? না বোঝার বান করো না। তোমাদের জন্য আমি না উল্টো কেস খাই। তোমাদের দুজনকে একসাথে রাখা যাবে না। জাহিদ, তোমার পোস্টিং আমি অন্য জায়গায় করে দিচ্ছি। তোমরা আমার প্রতিষ্ঠান লাটে ওঠাতে চাইছো, তা হতে দিচ্ছি না। বলে শান্তনু চলে গেল। এদিকে শ্যামা ভয় পেয়ে গেল, বলল, তুই চলে গেলে আমার কি হবে? কিভাবে সামলাবো সব? তুই চিন্তা করিস না, স্যার প্রতিষ্ঠান থেকে বের করলেই বাকি। আমাদের বন্ধুত্ব তো আর নষ্ট করার ক্ষমতা তার নেই। জাস্ট একটা ফোন করবি, বান্দা হাজির। হেসে ফেলল শ্যামা, বলল, তোরে বড্ড মিস করব। আমিও। এর মাঝে 5টা দিন কেটে গেল। জাহিদের পোস্টিং হয়ে গেল। এর জায়গায় নতুন একজন মেয়ে জয়েন হলো, নাম সঞ্জিতা। মেয়েটাকে প্রথম দেখাতে ঝগড়া বাঁধিয়ে দিল শ্যামার সাথে। শ্যামা হতবুদ্ধি। শান্তনু স্যারের কাজিন বলে দাপট আরও বেশি। শ্যামা চুপ করে রইল। দুদিনই মেয়েটা তুলকালাম বাজিয়ে দিয়েছে, এর থেকে দূরে থাকাই বেটার। এর মাঝে চৈতির নিউজটা হুট করেই চেপে গেল সব। হ্যাকার ধারা পেজটা বন্ধ করিয়ে দিল, যেখানে চৈতিকে চলচ্চিত্র জগৎ থেকে বয়কট করতে মেতে উঠেছিল সব। তখনই গুজব বলে চালিয়ে দিল। এক প্রকার সব ঠান্ডা। শ্যামার মাথা ঘামালো না। চৈতি তার শাস্তি ঠিকই পেয়েছে। এরপর আর লাগতে আসবে না হয়তো কখনো ওর সাথে। এসব ভেবেই ওর শান্তি। অফিস শেষে বরাবরের মতো ইজানের বাসায় চলে আসে সে। বাড়িতে কেউ নেই। ইজান 7 দিনের জন্য বাহিরে গেছে। সে রাতের পর আর ইজানকে দেখেনি শ্যামা। মনের মাঝে কেমন একটা খচখচ করছে। মনে হচ্ছে অজানা বিপদ আসতে চলেছে তার সামনে। শ্যামা ইজানের রুমে বিছানার উপর শুয়ে আছে। পুরো বাড়িতে একা থাকতে বড্ড ভয় হচ্ছে। তখনই মেইন গেটে খটখট শব্দ হয়। শ্যামা বুঝতে পারে না এত রাতে কে এলো এখানে। তার রুমের জানলা দিয়ে বাইরে তাকাতেই চক্ষু চরক গাছ। ইজানের দাদি জান এসেছে, কিন্তু কেন? ইজান তো বাড়িতে নেই, তা ওনারা জানে। তাহলে কি শ্যামার কাছে এসেছে? শ্যামার ভাবার মাঝে আবার ডোরবেল বেজে ওঠে। চমকে ওঠে শ্যামা। খানিকটা ভয়ে ভয়ে দরজা খুলতেই খড়খড়ে আওয়াজে বলে উঠল দাদি যান। কি হ্যাঁ মেয়ে, এতক্ষণ লাগে দরজা খুলতে? শ্যামা শুকনো ঢুকিল। কুফল বিনিময় বলল, সরি দাদিজান। বলছি না মেয়ে, ম্যাডাম ডাকবে আমায়। জি ম্যাডাম। তা আপনি এখানে? ইজহান তো বাড়ি নেই। দাদি যান চোখ গরম করে বললেন, ওই ছোকরা, বাড়ি নেই তো কি হয়েছে? আমি আমার নাতির বাড়ি আসতে পারি না নাকি? না না, তা বলিনি। আপনি কেন আসতে পারবেন না? তাহলে কথা কম বলো। যাও চা নিয়ে আসো আমার জন্য। শ্যামা হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে চলে গেল। চা এনে দেখলো দাদিজান ঘুমিয়ে গেছে। শ্যামা কিছুই বুঝলো না কি করবে। সেও পাশে বসে রইল। এক পর্যায়ে সেও ঘুমিয়ে গেল। শ্যামার যখন ঘুম ভাঙলো তখন দেখলো দাদিজান নিপার সাথে বসে গল্প করছে, আর নিপা টেবিলের উপর খাবারের আইটেম সাজাচ্ছে। আজ কোনো অনুষ্ঠান কি না বুঝতে পারলো না শ্যামা। রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য পা বাড়াতে দাদিজান বলে উঠল, এই মেয়ে, যাচ্ছ যাও, আর এই বাড়িতে এসো না। আজ ইসহানের বার্থডে, বড় বড় মানুষ আসবে। তোমাকে দেখে আবার কে না কি ভাবে।
আমরা তো আর একটি রক্ষিতাকে বউ বলে পরিচয় করে দিতে পারি না। শ্যামার বুকের মাঝে শুয়ের মতন গেঁথে গেল কথাগুলো। হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে ম্যাডাম, আজ আর আমার ছায়াও পড়বে না এই বাসায়। বলে মলিন হাসল শ্যামা। সেদিকে তাকিয়ে দাদিজান মুখ পাকালেন। আদিক্ষেতা। আর কিছুক্ষণ পরেই প্লেন ল্যান্ড করবে বাংলাদেশে। ইজানের বড্ড ছটফট করছে মন। আজ 7 দিন চলছে সে দেখে না শ্যামাকে। বুকটা খাঁ করছে, যেন চৌচির মাঠের মতো, যেন মরুভূমির তৃষ্ণার্থ পথিক সে। ইজান বারবার ঘড়ি চেক করলো, ঘড়ির কাঁটা যেন নড়ছেই না আজ। হতাশার শ্বাস ছাড়ল সে। তার পাশে থাকা অধিরাজ তার স্যারের হাঁসফাঁস দেখে হাসছে। মুখে যতই বলে তার স্যার মেয়েটাকে ঘৃণা করে, কিন্তু মন থেকে এখনও ভালোবাসে সে। কিন্তু ইজানের এই ছটফটানি দূর হবে তো? এক পলক শ্যামার দেখা পেয়ে তৃষ্ণা মিটবে তো? শ্যামা তার জন্য অপেক্ষা করবে, যেমনটা সে গুনছে অপেক্ষার প্রহর। ঝুমঝুমি বৃষ্টি নেমে গাছপালা শরীরের জমা ধুলোর স্তূপ ধুয়ে দিচ্ছে। রাস্তার ধারের গর্তগুলোও ভরে আছে। সন্ধ্যার টিমটিম আলোয় বৃষ্টির লীলা খেলায় ব্যস্ত শহর থমকে গেছে কিছুক্ষণের জন্য। কেউ কেউ আশ্রয় নিয়ে দূরের টি স্টলে, আবার কেউ কেউ মাথা ঠাঁই করেছে বন্ধ হয়ে যাওয়া দোকানপাঠে। আবার কেউ কেউ রিক্সা, অটো, সিএনজি চাপিয়ে চলে যাচ্ছে নিজের গন্তব্যে। এসব মানুষের মাঝে একমাত্র ব্যস্ততা নেই শ্যামার। রাস্তার ধারেই ছোট্ট একটা পার্ক, সেখানেই সিমেন্টের তৈরি বসার জায়গায় বসে আছে, ভিজে জুবুথুবু অবস্থা। সাজের আলোয় ফ্যাকাশে হয়ে আসার ঠোঁট চোরা কাঁপছে শ্যামা, তবুও সে বসেই আছে। এর মাঝে ওর ফোনটা শব্দে চিৎকার করে উঠল। ফোনটা বের করতে ফ্যাকাশে ঠোঁটে হাসি রেখা দেখা গেল। শ্যামা কানে ফোন চাপল, খুশি খুশি কণ্ঠে বলল, ছুটকি। ওপাশ থেকে ভেসে এলো শ্যামার ছোট বোন জান্নাতের অসংখ্য অভিযোগ জড়ানো কণ্ঠ। আপুই, কই তুই? আমি কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, বড্ড অবাক হলো শ্যামা। কপালের মাঝে সূক্ষ্ম ভাঁজ ফেলে অনুসন্ধানী কণ্ঠে বলল, তুই কোথায়? কোথায় আবার? বাসার বাইরে দাঁড়িয়ে আছি। চোখ বড় বড় হয়ে গেল শ্যামার। বলল, জান তুই দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। বলেই কল কেটে একটা রিক্সা নিয়ে ছুটল তার বাড়ির দিকে। রাস্তায় রিক্সা দাঁড় করিয়ে কিছু বাজারে করে নিল সে। 10 মিনিটের মাথায় পৌঁছে গেল তাদের বাড়ি। পুরনো একটা দোতলা বাড়ি। একসময় জাঁকজমক থাকলেও এখন জীর্ণ শীর্ণ অবস্থা। রিক্সা থেকে ব্যাগ নামিয়ে যে বাড়ির ভেতর পা দিল, অমনি ছুটে এলো জান্নাত শ্যামার কাছে। শ্যামা পরম যত্নে বোনকে বুকের সাথে আগলে নিল। ভালো মন্দ কথা বলতে বলতে ভেতরে চলে গেল। জান্নাত নিজের রুমে চলে গেল চেঞ্জ করতে। এর মাঝে শ্যামা কাপড় পাল্টে লেগে পড়ল বোনের পছন্দ মতো খাবার বানাতে। অনেকদিন পর ছোট বোনকে নিয়ে হাতে খাই দেবে সে। এদিকে মেহেরাব বাড়ি রানী রূপে সাজানো হয়েছে। চারদিকে মেহমানদের সমাগমে গিজগিজ করছে। বড় বড় সেলিব্রিটিদের দেখা যাচ্ছে জায়গায় জায়গায় গোল করে গল্পগুজব করতে। বিশাল লিভিং রুমে নিয়ন হলদে আলো, সবাই অপেক্ষা করছে বার্থডে বয়ের জন্য, চলচ্চিত্র জগতে একযোগ রাজত্ব করা কিংয়ের জন্য। এদিকে দাদিজান বারবার নিপাকে এটা সেটা বলেই যাচ্ছে। এর মাঝে রেলমন্ত্রী আরাফ হুসাইন তার সুন্দরী তরুণী মেয়েকে নিয়ে হাজির হয়েছে। মেয়েটা টাইট ফিট আউটফিটে একগাদা মেকআপ করে এসেছে। আরাফ এসে কুশল বিনিময় করে বলল, ইজহান বাবাজি বুঝি এখনো আসেনি? দাদিজান চাপা হেসে বলল, কিছুক্ষণের মাঝেই চলে আসবে। আর এ কি আপনার মেয়ে নাকি? আরাফ হ্যাঁ বোধক মাথা নাড়ে। দাদিজান আবারও চাপা হেসে বলে, বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। নাম কি তোমার? মেয়েটা লাস্যময় ভঙ্গিতে বলল, বাহ। এর মাঝে আরও কিছু কথা বললেন তারা। তারপর চলে গেলেন ভেতরে। একে একে সবাই এসে পড়েছে। সবার সাথে এসেছে বিয়ের বয়সী মেয়ে। সবার একই ধান্দা, ইজানের গলায় ঝুলে পড়ার। কিন্তু তা আদৌ সম্ভব? দাদিজান জানে ভালো করে এদের সকলের চিন্তায় একগাদা বালি ছিটিয়ে দেবে তার নাতি। এরই মাঝে সাঁ করে বাড়ির ভেতর প্রবেশ করে একটা কালো গাড়ি। বরাবরের মতোই মেয়েদের বুক কাঁপানো লুক নেমে আসে ইজান। তখনই দাদিজান এসে পাশে দাঁড়ালো। আশেপাশে মিডিয়ার লোকজন ফটফট করে ছবি তুলতে লাগলো। ইজানের সেদিকে মাথা ব্যথা নেই। সে ভিড়ের মাঝে চোখ বুলিয়ে দেখে নিল তার পরিচিত মুখখানা দেখা যায় কিনা। এত রিপোর্টারের ভেতরে, কিন্তু না, শ্যামা নেই। তাহলে সে কই? সে কি পার্টির ভেতর আছে? বড় বড় পা ফেলে ইজান ভেতরে ঢুকলো। না, নেই, শ্যামা নেই। তার শরীরের ঘ্রাণ নেই এই ঝাঁক ঝমক মহলে। তাহলে তাহলে সে কই? ইজান দাদিজানের কাছে গেল। ঠান্ডা গম্ভীর কণ্ঠে বলল, শ্যামা কই দাদিজান? দাদিজান সোজা সাপটা উত্তর দিলেন, আজ ওকে বাসায় আসতে না করে দিয়েছি আমি। ইজান এতে আহত হলো খুব। বলল, দাদিজান
সে আমার স্ত্রী, সে এখানে না আসলে যাবে কোথায়? দাদিজান চোখ মুখ শক্ত করে বললেন। জাহান নামে যাক, একটা রক্ষিতার জন্য এত দরদ ভালো লাগে না। ইজান দাদির দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে রইল। এতে দাদিজানের কিছুই যায় আসে না, উনি ওনার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক সে সময়ই কেউ এসে জড়িয়ে ধরল ইজানকে। ইজান চমকে পেছনে তাকাতে একটা পুরুষালী কণ্ঠ বলে উঠল, হ্যাপি বার্থডে ভাই। ইজান খুশিতে ভাইকে বুকে টেনে বলল, তুই কবে দেশে এলি? আজ সকালেই, কিন্তু তুমি তো ছিলেই না। হ্যাঁ, একটা জরুরি কাজে গেছিলাম। নিজের বার্থডেতেও কাজে? চলো এবার কেক কাটা যাক, মামা পাপা ওয়েট করছে তোমার জন্য। ইজান মলিন হাসল, ভাইকে টেনে নিয়ে কেক কাটল সে। কিন্তু তার মন তা তো অন্য কোথাও। কেক কাটা শেষ হতেই বাসা থেকে বেরিয়ে গেল। এত এত মানুষের মাঝে কেমন যেন দম বন্ধ হয়ে যাচ্ছে। শুধু মনে হচ্ছে একটাবার তার শ্যামাকে দেখা যায়। সে গাড়িতে চড়ে বসল, কানের মাঝে ব্লুটুথ লাগিয়ে কল করলো শ্যামাকে। শ্যামা নাম্বার বন্ধ। এতে আরও টেনশনে পড়ে যায় ইজান। সে এখন কোথায় খুঁজবে শ্যামাকে? এসব ভাবতেই মাথায় আসে শ্যামার আগের ঠিকানার কথা। চটজলদি সেখানে চলে আসি ইজান। বাসার বাইরে গাড়ির ভেতরে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের প্লাস্টার উঠে যাওয়া, রং নষ্ট হয়ে যাওয়া বাড়িটার দিকে। এদিকে শ্যামা বোনকে খাই দিচ্ছে আর বোনের নানান কথা শুনছে। জান্নাত আজ এত এত গল্পের ঝুড়ি খুলে বসে আছে। কার সাথে ক্লাসে কি হলো, ভার্সিটি কোচিংয়ে কোন ভাইয়াকে তার ভালো লাগে, কোন ভাইয়াটাকে বিরক্ত করে তাকে, এসব আরো কত কি শ্যামা এক মনে শুনে যাচ্ছে আর নলাপ পুড়ে দিচ্ছে মুখে। তখনই বলল আবার, জানো আপুই, একদিন কে যেন আমাকে বক্স ভর্তি করে চকলেট পাঠিয়েছিল, পরে সবাই শেয়ার করে খেয়েছি। শ্যামার মাথায় কথাটা ঝঙ্কার তুলল। চকলেট? কে দিল এই চকলেট? খবর নিসনি? পরে কে দিল? নিয়েছে, কিন্তু ব্যক্তিটাকে খুঁজে পাইনি। শ্যামার মাথায় চিন্তার ভাঁজ পড়ল। এই আননোন ব্যক্তিটা আবার হৃদ নয় তো? ভাবতেই আজকে উঠল শ্যামা। নিজেকে সামলে বোনকে সময় দিল এবং ঘুম পাড়িয়ে দিতে লাগলো জান্নাতকে। বাইরে আবার ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে। ইজান গাড়ির সাথে হেলে এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে দোতলার আলো ঝোলা ঘরটাতে। বৃষ্টির পানিতে ভিজে গেছে একদম। সুন্দর চুলগুলো চুয়ে চুয়ে পড়ছে পানি। এরই মাঝে ইজানের ম্যানেজার এসে ছাতি দাঁড়ায় তার পাশে, বলে, ইজান, বড় স্যার তোমাকে ইমিডিয়েটলি যেতে বলেছে। ওনাকে বলে দাও আমি এখন বিজি আছি। ইটস আর্জেন্ট। এই মুহূর্তে এটা ছাড়া আমার কাছে ইম্পর্টেন্ট কিছুই না। অধীরাজ হাল ছেড়ে দিল। ইজান কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে পা বাড়ালো শ্যামার বাসার দিকে। অধীরাজ এক দৃষ্টিতে চেয়ে রইল তার স্যারের দিকে। জান্নাতকে ঘুম পাড়িয়ে নিচে নেমে আসে শ্যামা। অফিসের কিছু কাজ করে সেও ঘুমাতে যাবে। তখনই দরজায় খটখট শব্দ হয়। শ্যামা ভয় পেয়ে যায় কিছুটা। এত রাতে তার বাড়ি কেউ আসার মতো কোনো লোক তো নেই, তাহলে কে এলো? শ্যামার ভাবার মাঝে আবারও দরজা নক করলো কেউ। একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা গায়ে। শ্যামা টেবিলের উপর থেকে একটা স্টিলের চামচ তুলে নিল। ভয় ভয়ে দরজার কাছে এসে বলল, কে কে বাহিরে? কোনো শব্দ নেই। থমথমে ঘুমাটে একটা পরিবেশ সৃষ্টি হলো মুহূর্তে। শ্যামা আবার জিজ্ঞেস করল। তখন সব নিস্তব্ধ। শ্যামার মাথায় এর মাঝে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। শব্দ বন্ধ হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলে 2 কদম পিছিয়ে যেতেই আবারও শব্দ করে উঠল। শ্যামা মনে সাহস করে দরজা খুলতে চোখ বড় বড় করে তাকালো। বাইরে একটা ছিমছাম গরনের তামাটে রঙের একটা যুবক দাঁড়িয়ে আছে। ঢুলু ঢুলু করে দুলছে সে বৃষ্টির মাঝে। মদের তীব্র গন্ধ শ্যামার নাকে বাড়ি খাচ্ছে। শ্যামা এই ছেলেটাকে ভালো করে চেনে। তাদের এলাকার কাউন্সিলরের ছেলে। 1 নম্বরের বদমাস ছেলে। এই এলাকার প্রতিটা মেয়েকে এদের একটু গ্রুপ মিলে বিরক্ত করে। শ্যামা এদের জন্য পদক্ষেপ নিতে চাইছিলই কি ওর লাইফে এত এত ঝামেলা হাজির হয়ে গেছে। শ্যামাকেও ছেলেটা বদ্ধ উত্ত্যক্ত করে। শ্যামার বাবা অসুস্থ হবার পর থেকে এই বাড়িটার উপরেও তাদের লোভ। নানানভাবে এই বাড়িটা থেকে বের করার পায়তারা চালিয়ে যাচ্ছে। রাত বিরাতে তাদের বাড়ির ছাদে ঢিল মারা, বাসার সামনে ময়লা আবর্জনার স্তূপ করা বা কখনো বাড়ি বয়ে আসে সাঙ্গপাঙ্গদের নিয়ে হুমকি ধামকি দেয়া করেই চলেছে। শ্যামা ছেলেটার আগাগোড়া দেখে ঠোঁট ভাঁজ করল। শিফন, তুমি? শিফন শ্যামার লতানো শরীরের বাঘগুলোতে নজর বুলিয়ে বলে উঠল, আর কত একা থাকবা জান, চলে এসো আমার কাছে। এই বাড়িও তোমার, আমাদের বাড়িও তোমার, এবং এই বুকটাও তোমার। শ্যামার ঘৃণায় গা গুলিয়ে এলো। তুমি এখান থেকে যাবে না মানুষ জড়ো করব? শিফন সব দাঁত বের করে বিশ্রী হেসে বলল, আমি তো চাই মানুষ ডাকো, সবাই জানুক আমাদের প্রেমের কথা।
কান গরম হয়ে গেল এবার শ্যামার। দাঁতে দাঁত চেপে বলল, এখান থেকে যা কুত্তার বাচ্চা, নর্দমার কি নয় খুব খারাপ হয়ে যাবে কিন্তু। শিফন ভীষরমের মতন হাসল, বলল, ঠিক আছে, কাউকে কিচ্ছু বলবো না। তার বদলে না হয় এই বৃষ্টির রাতে তোমার শরীরের উষ্ণতা ভোগ করতে দাও। শ্যামার সইতে পারল না। দরজার কিনারায় থাকা শ্যামার ছোটবেলার খেলার কাঠের ক্রিকেট ব্যাট নিয়ে বেদম পেটাতে লাগলো। শিফন চেঁচিয়ে উঠল, এই ছেমড়ি, করছোস কি? মাইরা ফালবি নাকি? কার গায়ে হাত তুলছোস তুই জানোস? শালি ছাড়। বলতে বলতে ব্যাট ধরে ফেলতে চাইল শিফন, কিন্তু শ্যামার আজ এত বছরের রাগ ঝেড়ে ফেলল মুহূর্তে। শিফনের দুপায়ের মাঝে বরাবর এক কিক মেরে দিল। শিফন মদে টাল ছিল, তার উপর অপ্রত্যাশিত আঘাত পেয়ে মাটিতে গড়িয়ে পড়ল। কাদামাটিতে এক হয়ে যাচ্ছে তার শরীরের কাপড়, ব্যথায় কুকিয়ে যাচ্ছে বারবার। শ্যামা বলল, হারামজাদা, এরপর এখানে দেখলে গলা কেটে ঝুলিয়ে রাখবো। হারামজাদা, গলা কেটে ঝুলিয়ে রাখবো দরজার সামনে, ভাগ। শিফন উঠে পালাতে পালাতে বলল, দেখে নেবো তোকে। এত কিসের দিমাগ তোর? সবকিছু তোর শেষ করে দেবো আমি। আগে ঠিক করে দাঁড়া তো আগে। শিফন এরই মাঝে উধাও হয়ে গেল। শ্যামা রাগে ফুঁসফুস করে তাকিয়ে রইল অন্ধকার রাস্তার দিকে। সব কতটা নিস্তব্ধতা, কেউ নেই পথঘাটে। দাদিজান, আপনি এত জরুরি তলব কেন করলেন? বড্ড অস্থির হয়ে দ্বিতীয়বারের মতন প্রশ্ন করে বসল ইসান। আলিয়া আর্ম চেয়ারে বসে আছে, দৃষ্টি তার জানলার বাইরে। বাইরে টিনটিন করে জ্বলা লাল নীল আলো অন্ধকার ঘরটুকু আলোকিত করে যাচ্ছে। আলিয়া সেদিকে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ছেড়ে বললেন, তুমি কি আমার মায়ের আত্মচিৎকার ভুলে গেছো? ইজান চমকে গেল। হুট করে শোনা কথাটা তীরের মতো ঠুকলো কানে। অস্থির মুখখানা কঠিন হয়ে এলো মুহূর্তে। ইজান বলল, আমি তো ভুলিনি। তাহলে কেন ছুটে গেলে সেই মেয়েটির পেছনে, যার জন্য তোমার বাল্যকালের মাকে খোয়াতে হয়েছে? হারিয়ে ফেলেছো চিরতরে তার মেয়ের জন্য। হঠাৎ তোমার বদলানো রূপটা আমি সইতে পারছি না। ইজানের ভাবমূর্তি পরিবর্তন হয়ে গেল। গম্ভীর অনুভূতিহীন দৃষ্টিতে বাইরে তাকিয়ে রইল, কিছুই বলল না। আলিয়া আবার উঁচু গলায় বলল, এমন নয় তো ইসান, মেয়েটিকে আবার তুমি ভালোবাসতে শুরু করেছো? ইজান তখন চুপ, দৃষ্টি শূন্য। আলিয়া হতাশ হয়ে গেল। নিজেকে সামলে ইজানের পাশে বসে ওর হাতটা ধরে বলল, আমি তোমাকে কিছু বলতে চাইছি ইসান, মনোযোগ দিয়ে শোনো। নেক্সট উইকে মেহেরিন দেশে আসছে, আমি তোমাদের দুহাত এক করতে চাই। ইজান এবারও চুপ। আলিয়া কি করবে ভেবে পাচ্ছে না। তার নাতির অভিব্যক্তি বুঝা বড় দায়, তবুও সে আশা করেছে। আর যাই হোক, তার নাতি তাকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না। তবু তার চান্স 40 ভাগ, বাকি 60 ভাগ। হতাশার শ্বাস ছাড়লেন আলিয়া। দরজা লাগিয়ে ভেতরের ঘরে প্রবেশ করতে আবারও দরজায় কড়া নাড়ল কেউ। শ্যামা রাগে দুঃখে এবার দাঁড়িয়ে ছুটে গেল দরজা খুলতে। বলল, আজ তোর শেষ দিন রে। বলে চোখ বুজে দু হাতে দাঁত তুলে কোপ দিতেই নিচ্ছিল শ্যামা, তখন কেউ হাই হাই করে উঠল একটা পরিচিত কণ্ঠ। অধিরাজ বলল, এই করছো কি? স্যার কি মেরে দিবে নাকি? শ্যামা চট করে তাকিয়ে জিভ কাটল। ছি, একটা অবস্থা করে দিল সে। শ্যামা আর চোখে দীর্ঘকায় সুদর্শন পুরুষটাকে দেখে নিল, তাকিয়ে আছে তার দিকে বড় দৃষ্টি মেলে। শ্যামা শুকনো ঢোকিল, চাপা হেসে তোতলাতে বলল, আপনারা এখানে? কেন আসতে পারি না বুঝি? না তা বলিনি, হঠাৎ এত রাতে যে। অধিরাজ কিছু বলতেই নিতে চাইছিল। ইজান তার গম্ভীর বরফ কণ্ঠে বলল, তুমি আসতে পারো। অধিরাজ হ্যাঁ বোধক ঘাড় নাড়িয়ে চলে গেল। শ্যামা চোখ গোল গোল করে চেয়ে রইল অধিরাজের জামার দিকে। ইজান পকেটে হাত গুজে ভাবলেশীন চোখে চেয়ে আছে শ্যামার দিকে। শ্যামার অদ্ভুত অনুভূতি হতে লাগলো, সেদিকে তাকাতে লাগলো। আজ 7 দিন পর একে অপরকে দেখছে। ইজানের এই মুহূর্তে এক ছুটে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিতে ইচ্ছে করছে ইজানের, কিন্তু পারছে না। একটা অদৃশ্য দেয়াল জান ইজানকে আটকে দিচ্ছে। এই মুহূর্তে তার দাদিজানের কথাগুলো বেমালুম ভুলে গেল ইজান। তার ঝঙ্কারময় কণ্ঠে বলল, ভিতর আসতে বলবে না? শ্যামা যেন অন্য জগতে ছিল। ইজানের কথাই ভাবনায় ছেদ পড়ল। বলল, ও হ্যাঁ, আসেন, ভিতরে আসেন। ইজান তার লম্বা লম্বা পা ফেলেই প্রথমবার শ্যামাদের বাড়িতে প্রবেশ করল। শ্যামার কাছে মনে হলো বাড়িতে ইজানের সাথে যাচ্ছে না। সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম, বড় বড় হল ঘরে যার চলাফেরা, তার অবশ্যই এমন পরিবেশে
আর যাই হোক, দম ফলতে কষ্ট হবে। শ্যামা গালক্ষণ ব্যয় না করে বলল, মিস্টার ইজান, আপনি এখানে হঠাৎ? ইজান জবাব দিল না, উল্টো জিজ্ঞেস করলো, তোমার রুম কোনটা? শ্যামা থতমত খেয়ে গেল, তার মাথা কাজ করছে না। এই ইজান তার রুমের কথা জিজ্ঞেস করছে কেন? আচ্ছা, আবার আবার ওসব করবে না তো? ভাবতেই ঠোঁট কামড়ালো শ্যামা। ইজান তখন আবার বলল, কি হলো, কোথায় হারিয়ে গেলে? উপরের ডান দিকটায়। ইজান কোনো কথাই বলল না, মাথা নেড়ে সোজা হাঁটা ধরল শ্যামার ঘরে। শ্যামা তাজ্জব বনে গেল, আরে ছেলেটা চাইছেটা কি? শ্যামা পেছন পেছন গেল। ইজান শ্যামার রুমে ঢুকে এদিক সেদিক তাকালো। ঘরটা মাঝারি সাইজের, যেখানে একটা সিঙ্গেল বিছানা, যার চারপাশে ফেরি লাইট দিয়ে সাজানো, ছোট একটা পড়া টেবিলের উপর একটা ফটো ফ্রেম। ইজান সেদিকে যেতে শ্যামার কি ভেবে দৌড়ে সামনে যায় আর লুকিয়ে ফেলে ছবিটা। তা দেখে ইজান ভ্রু কুচকায়। তা দেখে শ্যামা হাসার চেষ্টা করে বলে, এটা কিছুই না। ইজান কিছু বলল না, চলে গেল আলমারির দিকে। শ্যামা অবাক হয়ে কিছু বলতে নেবে, তার আগেই যা হবার হয়ে গেছে। আলমারির দরজা খুলতেই হুড়মুড় করে সব কাপড় ইজানের মুখে পড়ে আছে। গেল মান সম্মান গেল আমার। উফ! ইজান বিস্ময় বিমূঢ়। আসলে কাজের জন্য নিজের আলমারি কাপড়গুলো গুছাতে পারে না সে। ভেবেছিল কাল ছুটির দিন, কাল করবে সব। কিন্তু তার আগে শ্যামা ক্যাবলাকান্তের মতন হাসল। হ্যাঁ। ইজান শ্যামার এই বেকুব মার্কা হাসি দেখে নিজেও হেসে ফেলতে চাইছে, কিন্তু তার অভিব্যক্তি ঠিক রেখে একটা তয়লা নিয়ে ওয়াশরুমে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, খাবার কি আছে? খিচুড়ি করেছিলাম, সাথে আমের আচার। ওকে বলেই চলে গেল ওয়াশরুমে। শ্যামা মাথা চুলকিয়ে বুঝার চেষ্টা করতে লাগলো কি হচ্ছে এসব। তখনই আবার ওয়াশরুমের দরজা খুলে গেল। হালকা মুখ বের করে বলল, আঙ্কেলের কোনো কাপড় পাওয়া যাবে কি? আমার কাপড় সব ভিজে গেছে। শ্যামা রোবটের মতন মাথা নেড়ে বলল, এনে দিচ্ছি, এক্ষুনি এনে দিচ্ছি। বলে পা বাড়ালো বাবার ঘরে। মাথা তার পুরোই হ্যাং। এসব হচ্ছেটা কি আজ? আচ্ছা, শ্যামা স্বপ্ন দেখছে না তো? নিজেকে নিজেই চিমটি কেটে চিৎকার করে উঠল, না স্বপ্ন না, সব সত্যি। শুকনো ঢকিলে বাবার এক সেট রাতে পরার জামা নিয়ে নিজের মনে বকবক করতে করতে রুমে ঢুকতে এক চিৎকার করলো শ্যামা। শ্যামার চিৎকার ইজানও চমকে উঠল, বলল, চিৎকার করছে কেন? শ্যামা ঘরে আছে। আজ পর্যন্ত এই ব্যক্তিকে অর্ধনগ্নভাবে কখনো দেখেনি সে। বলতে গেলে সে সুযোগ এই লোকটা তাকে দেয়নি। আর আজ লোমহীন উদম চওড়া বুক দেখে শ্যামার কি যেন হয়ে গেল। এতটা সুন্দর কেন এই পুরুষ? একটু কম হলে হতো নাকি? শ্যামাকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ইজা নিজে এক পা করে এগিয়ে গেল। শ্যামা তা দেখে পিছাতে লাগলো। ইজান আগাই, শ্যামা পিছায়। এভাবে করতে করতে একেবারে লেগে যায় দেয়ালের সাথে শ্যামা। ইজান তখন এক হাত উঠিয়ে শ্যামার দিকে বাড়াতেই ঘাবড়ে গেল শ্যামা। মনে পড়ল আবার, এই লোকটা কি সত্যি এবার এইসব করবে? চোখ মুখ কুচকে বন্ধ করে ফেলল শ্যামা। ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই হাত থেকে কাপড়গুলো নিয়ে নিল ইজান, কিন্তু সরে দাঁড়ালো না দূরে। উল্টো এক পলক তাকিয়ে থাকলো শ্যামার ভয়ার্ত মুখটার দিকে। শ্যামা যখন বুঝলো ইজান কাপড় নিয়েছে তার হাত থেকে, তখনই নিজেকে নিজে হাজারটা গালি দিতে শুরু করলো। ঠিক কি ভাবছে সে আবল তাবল। শ্যামা চোখ খুলল। ইজান তখন মিটিমিটি হাসছে। শ্যামা ভেবা চাকা খেয়ে বলল, হাসছেন যে? ঠোঁটে দুষ্ট হাসি রেখে চকিয়েতে বলল ইজান, আমি ওসব করবো না এখন। শ্যামার কান গরম হয়ে গেল, গাল দুটো টমেটোর মতন হয়ে গেল। লজ্জাই তাকাতে না পেরে বলল, খাবার রেডি করেছি, নিচে আসুন। বলেই ছুটে পালালো শ্যামা। ইজান শ্যামার যাওয়ার দিকে তাকিয়ে হেসে ফেলল। শ্যামার বাবার কাপড় পরে নিচে যাবে তার আগেই তার ফোন টুংটাং করে বেজে উঠল। এই অসময়ে কে ফোন করলো ভেবে ভ্রু কুচকে ফেলল ইজান। তারপরেও ফোনটা হাতে না তুলে নিচে চলে গেল। সে মূলত এসেছে এখানে তার জন্মদিনের সে সময়টুকু শ্যামার সাথে কাটাতে, একটাবার শ্যামার মুখ থেকে হ্যাপি বার্থডে শুনতে। আচ্ছা, শ্যামা কি তাকে উইশ করলে হয়তো এতক্ষণ করে ফেলতো নাকি? তবুও আশায় বাঁধে বাসা, সেটা ভেবেই নামতে লাগলো নিচে। আর তখনই, আচ্ছা শ্যামা কি তাকে উইশ করলে হয়তো এতক্ষণে করে ফেলতো নাকি? তবুও আশায় বাঁধে বাসা, সেটা ভেবেই নামতে লাগলো নিচে। আর তখনই ফুস করে কারেন্ট উড়ে গেল। সিঁড়ির মাঝপথে এসেই থেমে গেল ইসান। আর ঠিক তখনই রান্নাঘর থেকে ঝনঝনানি শব্দ হলো থালা বাসনের। ইসানের বুক ধক করে উঠল। ঠিক আছে তো শ্যামা? সে তার গম্ভীর কণ্ঠে বলল, শ্যামা কি হয়েছে?
রান্নাঘরে থালা বাসন ধুচ্ছিল। ধোয়া শেষে যেই না বাসন কাসন শেলফে রাখতে নিল অমনি কারেন্ট চলে গেল। শ্যামা হতাশ হলো। এই এলাকার এই এক সমস্যা, যখন তখন কারেন্ট চলে যায়। সে অন্ধকারে বাসন কোসন রাখবে, তখনই ধুম করে বাদ্য বাজনা বাজিয়ে পড়ে গেল নিচে। এরই মাঝে যখন ইজানের গলা শুনতে পেল তখনই আরও চমকে উঠল। বলল, না না, কিছু হয়নি, সব ঠিক আছে। ওদিক থেকে আর কোনো আওয়াজ পাওয়া গেল না। শ্যামা হাতড়ে মোমবাতি বের করে জ্বালিয়ে নিয়ে খাবার টেবিলের সামনে আসতেই দেখতে পেল একটা কাঠিন্যে ভরপুর গম্ভীর মুখ খাবার টেবিলে বসে আছে। হাতে মুঠোফোনের আলোয় জলজল করছে তার মসৃণ মুখ। ঘন কালো কুচকুচে চোখ জোড়া দিয়ে ডুবে আছে ফোনের ভেতরে। শ্যামা ভাবল, ছোটবেলায় যতবার এই লোকটাকে সে দেখেছে তার সাথে এখনের এই মানুষটা বড্ড অপরিচিত। তবে একটা জিনিস এখনো মিল, দাম্ভিক, গম্ভীর, চুপচাপ স্বভাবের মানুষ। মাঝে মাঝে একে বোবা ভেবে বসলে অবশ্যই ভুল হবে না। শ্যামা নাক দিয়ে ছোট শ্বাস ছাড়ল। এক হাতে খাবারের প্লেট আর অন্য হাতে মোমবাতি নিয়ে টেবিলের উপর রেখে দিল। ঘন কালো কুচকুচে গভীর চোখ জোড়াই তাকালো ইজান শ্যামার দিকে। হলদে আলোয় শ্যামার মসৃণ মুখ বড্ড মায়াবী লাগছে। ইজান এক দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। এদিকে শ্যামা, ইজানের এমন চাহনি কাঁপিয়ে তুলেছে তার দেহ। শ্যামা কিছুতেই উপেক্ষা করতে পারছে না এই দৃষ্টি। সে ভেবেই পাচ্ছে না এমন করে কেন তাকিয়ে ইজান। আচ্ছা, তার মুখে কিছু লেগে নেই তো? শ্যামা নিজের মুখে হাত ছোঁয়ালো। টিনটিন করে জ্বলা মোমের আলোতেই একটা স্টিলের থালা তুলে নিয়ে তাতে নিজের মুখ দেখার বৃথা চেষ্টা করলো। আর তখনই শ্যামার অজান্তেই ফটফট করে ছবি তুলে নিল কটা ইজান। অনেকক্ষণ নীরবতার পর শ্যামা খাবার নিয়ে আসে এবং খিচুড়ির প্লেট এগিয়ে দেয়। ইজান তা দেখে স্তম্ভিত হয়ে গেল। পলকহীন চেয়ে থাকে, ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। খিচুড়ির প্লেটে আচার দিয়ে খুব সুন্দর করে লেখা HBD। পাশে একটা ডিম অমলেট করে সেটাতেও খুব সুন্দর ডেকোরেশন করেছে। ইজান তার গম্ভীর কণ্ঠে হালকা হেসে বলল, তুমি এসব আমার জন্য করেছো? বলে এক চামচ মুখে পুড়ে নিল। এত সুস্বাদু খাবার যেন সে এর আগে খায়নি। শ্যামা সাইডে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। ইজানের কথা শুনে ঘাবড়ে গিয়ে মাথা নেড়ে বলল, ইয়ে মানে অধীরেশ দা বললেন? হাসি মুখখানা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল ইজানের মুখ। মাথায় বারবার বাজতে লাগলো, অধীরাজ দা বললেন? মানে এসব তার জন্য না, অধীরাজ বলেছে বলে করেছে সে। ইজানের অভিব্যক্তি আবার চেঞ্জ হতে দেখে শ্যামা ঢুকিল। ইজান ততক্ষণে দাঁড়িয়ে গেল। খাবার প্লেট ছুঁড়ে ফেলে দিল দূরে। ইজানের রাগান্বিত দৃষ্টিতে মাথা নত করে ফেলল শ্যামা। ভয় থরথর করে কেঁপে উঠে ওর পুরো দেহ। সে তো তাই করেছে। অধীরাজ দা তখন ফোন দিয়ে বলল, শ্যামা শোনো না বোন, স্যারের মন টন ভালো নেই, তুমি বরং তার বার্থডের জন্য কিছু একটা করে খুশি করে দিও। আমি কি করব? যা খুশি, যা আমাদের মন ভালো করে দেয়। শ্যামা চুপ করে থাকে। কিছু ভেবে সে ভাবেই কাজ করে। তাহলে কেন ইজান এমন করলো? শ্যামার ভাবনার মাঝে ইজান দু কদম এগিয়ে আসতেই শ্যামা পিছিয়ে পড়ে। এ দেখে আরও রেগে যায় ইজান। ঠিক তখনই কারেন্ট চলে আসে আর হাত মুঠ করে ইজান বেরিয়ে পড়ে সদর দরজা দিয়ে। শ্যামা সেখানেই বসে পড়ে, মুখের মাঝে হাত চেপে হুহু করে কেঁদে ওঠে। কেন ইজান তার সাথে এমন করে? কেন তাকে এত টর্চার করে? কি দোষ ছিল তার? খুব সকালে দরজার মাঝে খটখট করে শব্দ শোনা যাচ্ছে। শ্যামা তাদের হলঘরের সোফার উপরেই শুয়ে পড়েছিল। বাইরে এমন সরগরমা দরজায় কড়াঘাত উঠে বসলো। বাইরে কি হচ্ছে? কারাই এভাবে দরজা ধাক্কা দিয়ে যাচ্ছে? শ্যামা ওড়না টেনে নিল। চোখ ডলতে ডলতে বাইরে এসে দেখলো এলাকার মানুষ জড়ো হয়েছে তার দোরগোড়ায়। শ্যামা কিছুই বুঝতে পারছে না। সে ভ্রুকুচকে বলল, আপনারা এত সকালে এখানে কি করছেন? তখনই পেছন থেকে একটা পরিচিত গলা শোনা গেল। আমি বলছি। শ্যামা সেদিকে তাকালো। তার আগেই পাশ থেকে এক মধ্যবয়স্ক মহিলা খেকিয়ে উঠল, কিসের বলা বলি? এরে টেনে বের করে দুঘা বসা আগে, রাত বেরাতে ফষ্টি নষ্টি বেরিয়ে যাবে। তাকে তাল দিয়ে আরেকজন বলল, বাপ হসপিটাল কি গেল? মেয়ে তো নষ্টামিতে নেমে পড়লো। তার সাথে আরেকজন তেড়ে এসে বলল, বের করো তোর নাগরকেও বের করো। দুজনের মুখে একসাথে চুনকালি মেরে জুতার মালা পরিয়ে পুরো মহল্লা নাকে ক্ষত দিব। শ্যামা এদের কথা কোনো কিছুই বুঝতে পারল না। কি সব বলে যাচ্ছেন আবল তাবল? মুখ সামলে কথা বলুন। এবার শিফন বাঁকা হেসে শ্যামার কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে ছাড়া অন্য কাউকে ঘরে তুলবি তা তো হয় না। রিজেস্ট ইউজ রিজেস্ট। তারপর জোরে চেঁচিয়ে বলল, আমি সত্যি বলছি, কাল রাতের বেলায় দেখলাম এক লম্বা লোককে সে ঘরে ঢুকিয়েছে। আপনারা তালাশেননি।
শ্যামার চোখ কপালে। সে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, খবরদার, যদি কেউ এক পা নড়ো তাহলে খুব খারাপ হয়ে যাবে। আর এই শিপনকে বিশ্বাস করছো তোমরা, যে দিন রাতে রাস্তাঘাটে মেয়েদের উত্তক্ত করে? তার কথা বিশ্বাস করছো? আমার ঘরে কোনো ছেলে নেই, শিপন মিথ্যে বলছে তোমাদের। শিফন ভাবাচাকা খেয়ে যায়, কারণ শ্যামার বলা কথায় সবাই কানাঘুষা শুরু করে। তখনই এক দাদি বলল, ঠিক আছে, তোমার কথা মানলাম, আমরা না হয় একবার চেক করে দেখি। শ্যামার চোখের কোণে জল টনমল করে উঠল। বলল, আজ বাবা মা থাকলে হয়তো আপনাদের এমন কথা শুনতে হতো না। এক শয়তান লোকের জন্য আপনারা আমাকে এত নিচে টেনে ধরলেন। আচ্ছা যান, করে নিন চেক। সকলের মাথা নত হয়ে গেল। এরই মাঝে জান্নাত নব নিচে এসে বোনকে কাঁদতে দেখে তার কাছে ছুটে এসে বলে ওঠে, বড় বউ, কাঁদছো কেন? বলো, এরা এরা কিছু বলেছে? একবার বলো, আগুন লাগিয়ে দেব। শ্যামা নিজের ভাগ্যের উপর কখনো দোষারোপ করেনি, কিন্তু আজ বড্ড দোষ দিতে ইচ্ছে করছে। যবে থেকে তার মা মারা গিয়েছে জীবনটা তছনছ হয়ে গেছে যেন। জান্নাত বোনকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, আর পাড়া প্রতিবেশীরা অনুতপ্ত হচ্ছে কিছুটা। কিন্তু শিফন তার শিকার ছেঁকে দেয় কিভাবে? কাল রাতে তার নিম্নাঙ্গে শ্যামার দিয়ে আঘাতের জন্য দাঁড়াতে পারছে না। এত সহজে সে ছাড়বে না এই মেয়েকে। সে জানতো শ্যামার কথায় সবাই পুলটি মারতেই পারে, তাই সে ভরা করে এনেছিল চর থেকে কতগুলো মহিলাকে। তাদের ইশারা করতে এক মহিলা ডিম ছুঁড়ে মারল শ্যামার দিকে। বলল, ছোকরি, আমি নিজেও তোহাকে দেখেছি এক ছোকরার সঙ্গে লটকে লটকে ঘরে ঢুকতে। এখন বল আমি মিথ্যে বলছি? শ্যামা ডিম মাখা গায়ে বিস্ময় নিয়ে মুখ দিয়ে কিছু বলতে নিল, তার আগেই ধাপে ধাপে ডিম ছুঁড়ল আরো কজন। পচা ডিমের বিশ্রীগন্ধ গাঁগুলি আসার উপক্রম। তাদের সাথে আবারও তাল মিলিয়ে পাড়ার প্রতিবেশীরা কম করল না। এক পর্যায়ে জান্নাত ঘরের এক রডের লাঠি এনে তাদের দিকে তাক করল, বোনকে হেফাজত করার জন্য। বলল, আর একবার যে ডিম ছুড়বে তার মাথা ফাটিয়ে দেব। কিন্তু তাতে তেমন লাভ হলো না। কোথা থেকে একদল মহিলা এসে ধরে ফেলল জান্নাতকে। চিচিয়ে বলল, চোরের মার বড় গলা, রাত বিরাতে করবা দেহ ব্যবসা, আমরা বললেই দোষ? এইটা ভদ্রলোকের এলাকা, তোমাদের শিক্ষা দিবই দিব। বলেই শ্যামাকে আরো কজন নিয়ে এলো মাঠের মাঝে, এবং সবাই লাঠি নিয়ে পেটাতে শুরু করলো। আচমকা আসা আঘাত সামলে উঠতে পারল না। প্রতিটা বাড়ি মরণ যন্ত্রণা দেখিয়ে দিচ্ছে শ্যামাকে। মারার এক পর্যায়ে যখন শ্যামার মাথায় আঘাত করতে নিল, তার আগেই বন্দুকের আওয়াজ ভেসে উঠল। পেছনে ঘুরতেই দেখতে পেল এক জোড়া জ্বলন্ত চোখ। পিটপিট করে চোখ খুলল শ্যামা। মাথায় তার শরীরের প্রচণ্ড ব্যথা করছে। তার চারিদিকে ধপধপে সাদা আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। হসপিটালের উটকো গন্ধে নিঃশ্বাস নিতে পারছে না সে। ডান পাশে তাকালো একবার। পাশের সোফায় ছোট্ট বোন জান্নাত গুটিসুটি মেরে শুয়ে আছে। সে উঠতে চাইল, ঠিক তখনই বুঝতে পারল কেউ একজন তার পা আঁকড়ে ধরে আছে। শ্যামা বড্ড অবাক হয়ে হালকা একটু মুখ তুলে দেখতে পেল একটা পুরুষালী দেহ। মানুষটা তার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছে। মুখটা দেখতে না পেলেও বুঝতে পারল সেটার কেউ না ইসান। শ্যামার মনের মাঝে অদ্ভুত অনুভূতি হলো। ঠোঁটের কোণে দেখা গেল এক চিলতে হাসি। তখন মহিলাগুলো এলো পাথারি মারছিল। শ্যামা ব্যথায় যন্ত্রণায় নিজেকে রক্ষে করতে ভুলে গিয়েছিল। শ্যামা এক পর্যায়ে যখন মাটিতে পড়ে গেল, তখন তার পিঠ, বুক, পেটে একের পর এক লাথি পড়ছিল। শ্যামা ব্যথায় কাতরাচ্ছিল। এক পর্যায়ে যখন আর শুইতে না পেরেই চোখের পাতা ভারী হয়ে আসছিল, ঠিক তখনই একটা পরিচিত মুখ আর তার কণ্ঠ কানের বাড়ি খেল। শ্যামা ঢুলু ঢুলু চোখে শুধু ইজানের মুখটুকু দেখল। ইজান তার কাছে এসে বলিষ্ঠ হাতে তাকে তুলে নিয়েছে কোলে, আর চিৎকার করে বলে যাচ্ছিল, শ্যামা, ভয় পেও না, আমি আছি, সব ঠিক করে দেব। শ্যামা, শ্যামা। শ্যামা ততক্ষণ ইজানের বুকে শান্তি ছোঁয়া পেয়ে মাথায় এলিয়ে দিল। না চাইতেও তার মনে হলো ইজানের বুকটা বড্ড শান্তির স্থান। শ্যামা নিচের ঠোঁট কামড়ে ইজানের ঘুমন্ত মুখটা দেখে ভেবে যাচ্ছিল হাজারটা ভাবনা। তার মাঝে জান্নাতের কণ্ঠে ভাবনার ফোয়ারাটা ছিকে পড়ল। বড়পু, তুমি উঠে গেছো? হাসি হাসি মুখে জান্নাত বলতেই শ্যামা সতর্কের সাথে মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলল। জান্নাত কিছুই বুঝলো না কেন তার বোন তাকে চুপ করতে বলছে। মূলত ইজানকে সে জাগাতে চায় না। ইজানের ঘুমন্ত মুখটা দেখতে অনেকটা ছোট্ট বাচ্চাদের মতো লাগে। যদিও জান্নাতের কথাই হালকা হয়ে আসে ইজানের ঘুম। ইজানের মাথা তুলে তাকাতেই শ্যামাকে দেখে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? এখন কেমন লাগছে তোমার? শ্যামার জন্য এবার
এভাবে বিচলিত হতে দেখে অবাক হলো খুব, কিন্তু কিছু বলল না, শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ালো। ইজান আবার বলল, আমি ডাক্তারকে ডেকে আনছি। শ্যামা আবারও মাথা নাড়ল, আর ইজান উঠে দাঁড়িয়ে শ্যামার কাছে এসে কপালে ঠোঁটের স্পর্শ করে বেরিয়ে গেল। শ্যামা বিস্ময়ভরা দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে রইল পলকহীনভাবে। এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো শরীরের শিরায় উপশিরায়। শ্যামা সাথে এও লক্ষ্য করলো নিট অ্যান্ড ক্লিন থাকা ছেলেটা আজ বড্ড অগোছালো। এসব দেখে পাশে দাঁড়িয়ে থাকা জান্নাতের মনে খচখচ করতে লাগলো। ইজান দরজার আড়ালে হারিয়ে যেতেই জান্নাত প্রশ্ন ছুড়ে দিল, বড়পু, তুমি বিয়ে করে নিয়েছো? আর ইছান ভাইয়াকে পেলে কই তুমি? হ্যাঁ, বাবা না বলতো ইছান ভাইয়ার আব্বুর সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে